নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানিকে কেয়ার করে না নয়াদিল্লি। আগামী 2 মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির বরাত দিয়েছে ভারতের 2 তৈল শোধন সংস্থা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর উপর চাপ সৃষ্টি করতেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়েছিল আমেরিকা। এবার ট্রাম্প নীতির ব্যাখ্যা দিয়ে এমনটাই জানালো হোয়াইট হাউস। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু রাশিয়াকে আরও কাছে টানছে ভারত। সঙ্গে জয়শঙ্করের বার্তা, আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে হবে রাশিয়ার সঙ্গে। গরমের মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার তাপপ্রবাহে পড়ছে ফ্রান্স। দেশের প্রায় 1/3 প্রচণ্ড গরমের সতর্কবার্তা জারি করা হয়েছে। বেশ কিছুদিনের মধ্যে প্যারিসের তাপমাত্রা ছুঁবে 50 ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু রাশিয়াকে আরও কাছে টানছে ভারত। সঙ্গে জয়শঙ্করের বার্তা, আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে হবে রাশিয়ার সঙ্গে। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবসরে দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু রাশিয়াকে আরও কাছে টানছে ভারত। বৃহস্পতিবার মস্কোর প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বার্তা, আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে হবে আমাদের। রুশ সংস্থাগুলিকে ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মস্কো সফরে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তরভের পাশে বসে জয়শঙ্কর বলেন, আরও বেশি কাজ করা এবং অন্যরকম কাজ করা আমাদের মন্ত্র হওয়া উচিত। স্পষ্ট ভাষায় বলেন, শুল্ক এবং অন্য বাধার অপসারণে সরবরাহ সহজ করতে হবে। আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর, উত্তর সমুদ্রপথ এবং চেন্নাই ভ্লাদিভোস্তক করিডোরের মাধ্যমে যোগাযোগ বাড়াতে হবে। পাশাপাশি উভয় সংস্থাগুলির আর্থিক বিনিময় মসৃণ করতে হবে। বিদেশমন্ত্রী নিশ্চিত করেছেন যে সাম্প্রতিক বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলী চূড়ান্ত করেছে মস্কো। এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনাও করেন জয়শঙ্কর। এদিকে ট্রাম্পের চোখরাঙানি সামাল দিতে ভারতের প্রতি উদার বন্ধু পুতিন। তেলে আরও বেশি ছাড় দিচ্ছে রাশিয়া। উল্লেখ্য, গত মাসে ভারতের উপর 25% শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট। তারপর রুশ তেল আমদানির অপরাধে আরও 25% শুল্ক চাপে ভারতের উপর। এহেন পরিস্থিতিতে বুধবার জানা যায়, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ তেলের বরাত দেওয়া হয়েছে। তার কারণ, সম্প্রতি ব্যারেল প্রতি $3 ছাড় দেওয়া হচ্ছে উড়ালের তেলে। হিসেব অনুযায়ী এই ছাড়ের অঙ্কটা 5%। প্রসঙ্গত, ভারত প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল আমদানি এবং ব্যবহার করে। ফলে প্রতি ব্যারেলে $3 ছাড়টাই শেষ পর্যন্ত ভারতের জন্য বিরাট অঙ্কের সাশ্রয় হবে। দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার থেকেও ব্যয় কমবে। এই মুনাফার বিষয়গুলি মাথায় রেখেই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ আরও বাড়িয়ে দিল ভারত। তবে এই নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই কিছুই জানায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানিকে কেয়ার করে না নয়াদিল্লি। আগামী 2 মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল আমদানির বরাত দিয়েছে ভারতের 2 তৈল শোধন সংস্থা। ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানিকে কেয়ার করে না নয়াদিল্লি। সূত্রের খবর, আগামী 2 মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল আমদানির বরাত দিয়েছে ভারতের 2 তৈল শোধন সংস্থা। গত কয়েক মাসে রুশ তেলের ওপর ছাড়ের পরিমাণ কমানো হয়েছিল। সেই ছাড়ের পরিমাণ ফের বাড়িয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর। বেশি ছাড় পেতেই ফের হুহু করে বাড়তে চলেছে ভারতের রুশ তেল আমদানি। গত মাসে ভারতের ওপর 25% শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট। তারপর রুশ তেল আমদানির অপরাধে আরও 25% শুল্ক চাপে ভারতের ওপরে। তারপরেই খবর ছড়ায়, এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। তার কারণ, রুশ তেলের দাম এতদিন পর্যন্ত যতটা পরিমাণে ছাড় মিলছিল সেটা বর্তমানে কমে গিয়েছে। তাছাড়া আমেরিকা সরাসরি অসন্তোষ প্রকাশ করছে ভারতের রুশ তেল কেনা নিয়ে। এই যুক্তি দেখিয়ে এক সংবাদ সংস্থার তরফে বলা হয়, ভারতের 4টি শোধনাগার নাকি 1 সপ্তাহে রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে। এই 4টি শোধনা হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইন্ড অ্যান্ড পেট্রোকেমিক্যালস। এই খবর ছড়াতেই তুমুল জল্পনা শুরু হয়। তাহলে কি ট্রাম্পের চাপের মুখেই নতি স্বীকার করল ভারত?
তবে সে সময় সূত্র মারফত খবর, আগেই বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে শক্তি সম্পদ আমদানির ক্ষেত্রে ভারতের কি অবস্থান। রুশ তেল কেনা বন্ধ হয়েছে এমন কোনো খবর নেই কেন্দ্রের কাছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শক্তি সম্পদের ক্ষেত্রে আমাদের অবস্থান সকলেরই জানা। আমাদের চাহিদা অনুযায়ী জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে শক্তি সম্পদ আমদানি করা হবে। এই পরিস্থিতিতে খবর, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য বিপুল পরিমাণ তেলের বরাদ দেওয়া হয়েছে। তার কারণ, সম্প্রতি ব্যারেল প্রতি $3 ছাড় দেওয়া হয়েছে উরালের তেলে। হিসেব অনুযায়ী এই ছাড়ের অঙ্কটা 5%। প্রসঙ্গত, ভারত প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেলের তেল আমদানি এবং ব্যবহার করে থাকে। ফলে প্রতি ব্যারেলে $3 ছাড়াটাই শেষ পর্যন্ত ভারতের জন্য বিরাট অঙ্কের সাশ্রয় হবে। দেশের বিদেশি মুদ্রার ভান্ডার থেকেও ব্যয় কমবে। এই মুনাফার বিষয়গুলি মাথায় রেখেই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ আরও বাড়িয়ে দিল ভারত। তবে এই নিয়ে সরাসরিভাবে কোনো পক্ষই কিছু জানায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। আলাস্কায় লাল গালিচা বিছিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প, কিন্তু কোটি কোটি টাকা নগদ দিয়ে তবে দেশে ফিরতে পারলেন পুতিন। কেন ঘটল এমন ঘটনা? আলাস্কায় লাল গালিচা বিছিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প, কিন্তু কোটি কোটি টাকা নগদ দিয়ে তবে দেশে ফিরতে পারলেন পুতিন। কেন ঘটল এমন ঘটনা? আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, আলাস্কা থেকে নগদ $2,50,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 2.2 কোটি টাকা আমেরিকাকে দিয়ে তবে দেশে ফিরতে পেরেছেন পুতিন। 15 আগস্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যোগ দিতে আলাস্কায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট। দুই মহাশক্তিধর নেতা যখন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যস্ত, ঠিক সেই সময়ে পুতিনের ডেলিগেশন তখন হয়রান হয়ে খুঁজছিল নগদ $2,50,000। রুবিও জানিয়েছেন, আলাস্কায় থেকে ফেরার জন্য পুতিনের বিমানের জ্বালানি ভরতে হতো, কিন্তু রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা থাকায় মার্কিন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে পারেনি তারা, আর তাই নগদে সেই টাকা মেটাতে বাধ্য হন পুতিনের সহযোগীরা। রুবিও জানিয়েছেন, সব মার্কিন নিষেধাজ্ঞার স্বাদ পেয়েছে পুতিন নিজে। পুতিনের দল প্রায় 5 ঘন্টা আলাস্কায় ছিল। একটি যৌথ সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই ফিরে যায় তারা। ট্রাম্প জানান, 3 ঘন্টার বৈঠকের পরেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। জানা গিয়েছে, রাশিয়ার তরফ থেকে আসা একটি প্রস্তাব ইউক্রেনকে বিবেচনা করার জন্য উৎসাহিত করছে ট্রাম্প। রুবিও জানিয়েছেন, এত নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও যুদ্ধের গতি প্রকৃতি বদলানো সম্ভব হয়নি। তিনি মনে করেন, এরপরে নতুন করে কোনো নিষেধাজ্ঞা নতুন করে প্রভাব ফেলতে পারবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ইলন মাস্কের বিরুদ্ধে অভিযোগ, $10 লাখ জেতার লোভ দেখিয়ে ভোটারদের দিয়ে সংবিধান সমর্থনের নামে একটি কাগজে সই করিয়ে জালিয়াতির আশ্রয় করছেন তিনি। এই বিষয়কে কেন্দ্র করে আদালতে মামলা চলবে বলেও সূত্রের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে হওয়া একটি মামলার বিচার কাজ চলবে বলে আদেশ দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক। অভিযোগে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী এই উদ্যোক্তা $10 লাখ জেতার লোভ দেখিয়ে ভোটারদের দিয়ে সংবিধান সমর্থনের নামে একটি কাগজে সই করিয়ে জালিয়াতির আশ্রয় নেন। টেক্সাসের অস্টিনের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক বলেন, মামলাকারী জ্যাকলিন ম্যাকঅ্যাফার্টির অভিযোগ যথেষ্ট বিশ্বাসযোগ্য। তিনি জানিয়েছেন, মাস্ক ও তার রাজনৈতিক সংগঠন আমেরিকা পিএসি তাকে ওই লটারির নামে ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য করেছিল। ঘটনাটি ঘটেছিল 2024 সালে নির্বাচনের একেবারে শেষ দিকে। মাস্ক বা আমেরিকা পিএসির আইনজীবীরা এই নিয়ে কোনো মন্তব্য করেননি। আমেরিকা পিএসি গড়ে তুলেছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্পের সফল নির্বাচনী প্রচারে সমর্থন দেওয়ার জন্য। অ্যারিজোনার বাসিন্দা ম্যাকঅ্যাফার্টের অভিযোগ, মাস্ক ও তার সংগঠন 7টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে একইভাবে ভোটারদের প্রলুব্ধ করেছিল। বলা হয়েছিল, প্রতিদিন লটারির মতো একজনকে বেছে নিয়ে $10 লাখ দেওয়া হবে, কিন্তু বাস্তবে কারও সেই টাকা পাওয়ার সুযোগ ছিল না, বরং ভোটারদের দিয়ে নাম, ঠিকানা, ইমেল ও ফোন নম্বর
সংগ্রহ করা হয়েছিল। মামলা খারিজের আবেদন জানিয়ে মাস্ক দাবি করেছিলেন এটি কোনো অবৈধ লটারি নয়। তার যুক্তি ছিল বিজয়ীদের বলা হয়েছিল তারা অর্থ উপার্জনের জন্য নির্বাচিত হয়েছেন এবং তাদের আমেরিকা পিএসির মুখপাত্র হিসেবে কাজ করার প্রত্যাশা ছিল, তাই এটিকে পুরস্কার বলা যায় না। কিন্তু বিচারক পিটম্যান বলেন মাস্ক ও তার সংগঠন এমনভাবেই প্রচার করেছিল যাতে মনে হয় $10 লাখ পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে এবং এটি জেতা সম্ভব। ফলে অভিযোগকারী নারী যুক্তিসঙ্গতভাবে ভেবেছিলেন এটি আসলে লটারির মতো কোনো সুযোগ। 2014 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিচারক পিটম্যানকে নিয়োগ দিয়েছিলেন। মাস্ক আরও দাবি করেছিলেন ওই কাগজে সই করে ভোটাররা ব্যক্তিগত তথ্য দিয়ে কোনো ক্ষতির শিকার হননি। তবে বিচারক বলেন রাজনৈতিক তথ্য বিষয়ক একজন বিশেষজ্ঞ ব্যাখ্যা করতে পারেন এইসব তথ্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোটারদের জন্য আসলে কতটা মূল্যবান ছিল। মামলাটি করা হয়েছিল 2024 সালের 5 নভেম্বর নির্বাচনের দিন। আগের দিন ফিলাডেলফিয়ার এক বিচারক মাস্কের কর্মসূচি বন্ধের আবেদন খারিজ করে দেন। তার মতে শহরের প্রধান কৌশলী প্রমাণ করতে পারেননি যে এটি বেআইনি লটারি ছিল। মাস্ক টেক্সাসের বাসিন্দা। তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান কার্যালয়ও অস্টিনে। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তে যেমন ভারত অখুশি তেমনি ক্ষুব্ধ সে দেশের প্রাক্তন কর্তারাও। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মার্কিন অ্যাম্বাসেডর নিকি হেলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক দ্রুত ঠিক করতে হবে। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তে যেমন ভারত অখুশি তেমনি ক্ষুব্ধ সেই দেশের প্রাক্তন কর্তারাও। রাষ্ট্রপুঞ্জে প্রাক্তন মার্কিন অ্যাম্বাসেডর নিকি হেলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক দ্রুত ঠিক করতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতীর্থই এবার তার বিরুদ্ধে সরব হল। নিকি হেলি বলেন যে ভারতকে চীনের মতো প্রতিপক্ষ হিসেবে বিচার করলে চলবে না। ট্রাম্প প্রশাসন শুল্ক বা ভারত পাকিস্তানের সংঘাতে আমেরিকার ভূমিকাকে হাতিয়ার করতে পারে না। উল্লেখ্য 2024 সালে ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন নিকি হেলি। তবে সম্প্রতি ট্রাম্পের আচরণে তিনি ক্ষুব্ধ। বিভিন্ন সময় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন তিনি। ভারতের উপরে শুল্ক চাপানোর প্রসঙ্গে নিকি বলেন ভারতকে শুল্ক মুক্ত এবং গণতান্ত্রিক অংশীদারের মতো গণ্য করা উচিত, চীনের মতো প্রতিপক্ষ হিসেবে নয়, যারা এতদিন ধরে রাশিয়ার থেকে তেল কেনা সত্ত্বেও শুল্কের খাড়া এড়িয়ে চলছে। তিনি আরও বলেন যদি আমেরিকা চীনের বাণিজ্যিক আগ্রাসন রুখতে চায় তবে ভারতের সঙ্গে সম্পর্ক শোধরাতে হবে, আগের মতো করতে হবে। চীনের সঙ্গে লড়তে হলে আমেরিকার ভারতের মতো বন্ধুর দরকার। ভারত আমেরিকা সম্পর্কে সম্প্রতি অবনতি হয়েছে। একদিকে ভারত পাকিস্তান সংঘাত থামানোয় আমেরিকা মধ্যস্থতার দাবি করেছেন, যার সরাসরি খারিজ করেছে ভারত। অন্যদিকে ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ভারতের ঘাড়ে। আগেই ভারতের উপরে 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এরপর সম্প্রতি ট্রাম্প আরও 25% শুল্ক বসান রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে। নিকি হেলি বলেন ট্রাম্প প্রশাসনের বিদেশ নীতির লক্ষ্য হল চীনকে প্রতিযোগিতায় হারানো এবং শান্তি অর্জন। ভারত আমেরিকার সম্পর্ককে ট্র্যাকে ফেরানোর থেকেও কিছু জিনিস গুরুত্বপূর্ণ। চীন থেকে আমদানি বন্ধ করতে বা সাপ্লাই চেইন সরিয়ে নিতে ওয়াশিংটনের নয়াদিল্লির সাহায্যের দরকার। নিকি হেলি বলেন ট্রাম্প প্রশাসন আমাদের দেশে উৎপাদন ফিরিয়ে আনার কাজ করলেও চীনের মতো বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করতে একমাত্র ভারতই পারে। দীর্ঘকালীন মেয়াদে ভারতের গুরুত্ব আরও বাড়বে বলেই উল্লেখ করেন নিকি হেলি। চীনের জনসংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ভারত। যেখানে চীনের শ্রম ক্ষমতা বুড়ো হচ্ছে, সেখানে ভারতের যুব কর্মক্ষমতা রয়েছে। ভারতের ক্ষমতা বাড়লে চীনের আধিপত্য কমবে। কমিউনিস্ট নিয়ন্ত্রিত চীনের তুলনায় গণতান্ত্রিক ভারত বিশ্বকে ঝুঁকির মুখে ফেলবে না। হাই নিউজ নেটওয়ার্ক। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকার প্রেক্ষিতে একথা বলেন তিনি। অস্ট্রেলিয়া ইসরায়েল সম্পর্ক টানাপোড়েনের শুরু হয় গত সোমবার।
এদিন দক্ষিণপন্থী ইসরায়েলি রাজনীতিক শিমচা রথম্যানের অস্ট্রেলিয়ায় এক সফরকে সামনে রেখে সেদিন দেশটির সরকার তার ভিসা বাতিল করে। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। জবাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে। রথম্যানের ভিসা বাতিল করার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, তিনি ক্যানবেরায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে নির্দেশ দিয়েছেন যেন অস্ট্রেলিয়ার যে কোনো সরকারি ভিসার আবেদন খুব সতর্কভাবে পরীক্ষা করা হয়। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন, এসব মন্তব্য আসলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর জন্য এক উপহার। ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি আজকের গণতান্ত্রিক বিশ্বে একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। তিনি পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিষাক্ত রাজনীতিক। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন, নেতানিয়াহু আসলে ক্ষোভ প্রকাশ করছেন, কারণ ক্যানবেরা সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। গত বুধবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে টনি বার্ক বলেন, শক্তি মানে কত মানুষকে আপনি উড়িয়ে দিতে পারবেন বা কত জনকে না খাইয়ে রাখতে পারবেন তা নয়। চলতি অগাস্টের শুরুতে অস্ট্রেলিয়া ঘোষণা দেয় তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সে সময় প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, যুদ্ধের কারণে নিরীহ মানুষের উপর যে প্রভাব পড়ছে তা অস্বীকার করছেন নেতানিয়াহু। আলবানিজ আরও বলেন, গাজায় আমরা সাহায্য বন্ধ হয়ে যাওয়া দেখেছি এবং তারপর খাবার ও পানীয়র জন্য লাইনে দাঁড়ানো মানুষ মারা যাচ্ছেন, এসব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে এই পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার একই ধরনের সিদ্ধান্ত ঘোষণার ২ সপ্তাহ পর অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেয়। এই ঘোষণার পর নেতানিয়াহু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল মাখো আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি তাদের গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী এবং অপহরণকারীদের পাশে দাঁড়ানোর জন্য অভিযুক্ত করেন। হাই নিউজ নেটওয়ার্ক। গাজার বাসিন্দা প্রায় ২০ লক্ষ প্যালেস্টাইনিকে পাকাপাকিভাবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে স্থানান্তরিত করার সক্রিয় হয়েছে ইসরায়েলি সরকার। যদিও বল প্রয়োগ করে প্যালেস্টাইনিদের উৎখাতের অভিযোগ এড়াতে এই পরিকল্পনাকে স্বেচ্ছায় অভিবাসন বলে চিহ্নিত করেছে তেল আবিব। উপচে পড়ছে ত্রাণ শিবির। অগত্যা খোলা রাস্তাতেই তাঁবু খাটিয়ে দিন কাটাতে হচ্ছে কয়েক লক্ষ পরিবারকে। ২ বছর আগেও যেখানে সার বাড়ি, দোকানপাট, কারখানা এবং খেজুর আঙুরের বাগান ছিল, সেখানে এখন শুধুই কংক্রিটের ধ্বংসস্তূপ এবং ঊষর প্রান্তর। গাজার ঠিকানাহারা প্যালেস্টাইনিদের থেকে এবার সেইটুকুও কেড়ে নিতে সক্রিয় হল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে, গাজার বাসিন্দা প্রায় ২০ লক্ষ প্যালেস্টাইনিকে পাকাপাকিভাবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে স্থানান্তরিত করতে সক্রিয় হয়েছে ইসরায়েল সরকার। যদিও বল প্রয়োগ করে প্যালেস্টাইনিদের উৎখাতের অভিযোগ এড়াতে এই পরিকল্পনাকে স্বেচ্ছায় অভিবাসন বলে চিহ্নিত করছে তেল আবিব। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে গাজা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন সেখানকার প্যালেস্টাইনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসন দেওয়ার কথা ভাবা হচ্ছে। এবার সেই ঘোষণায় কার্যকর করতে উদ্যোগী হয়েছে নেতানিয়াহু সরকার। ঘটনাচক্রে চলতি মাসে নেতানিয়াহু জানিয়েছিলেন যে তিনি গাজায় সামরিক নিয়ন্ত্রণ বাড়াতে চান। সেই সঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, প্যালেস্টাইনিদের স্বেচ্ছায় ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত। প্রকাশিত খবরে দাবি, পরিকল্পনা কার্যকর করতে ইতিমধ্যেই আমেরিকা সহ কয়েকটি দেশের সঙ্গে নেতানিয়াহু সরকারের আলোচনা চলছে। কিন্তু প্যালেস্টাইনি মুসলিমদের দক্ষিণ সুদানে স্থানান্তরিত করা হলে নতুন করে অশান্তি দানা বাঁধার আশঙ্কায় রয়েছে। ধর্মভিত্তিক জনবিন্যাসের বদল সংক্রান্ত অভিযোগ এবং তাকে ঘিরে রক্তাক্ত গৃহযুদ্ধের কারণে ২০১১ সালে মুসলিম প্রধান রাষ্ট্র সুদান ভেঙে অমুসলিম রাষ্ট্র দক্ষিণ সুদান গড়া হয়েছিল। স্বাভাবিকভাবেই প্যালেস্টাইনি মুসলিমদের পুনর্বাসনের উদ্যোগ ঘিরে আফ্রিকার ওই খ্রিস্টান প্রধান দেশটিতে অশান্তি মাথাচাড়া দিতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।
গরমের মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার তাপপ্রবাহে পড়ছে ফ্রান্স। দেশের প্রায় 1/3 প্রচন্ড গরমের সতর্কবার্তা জারি করা হয়েছে। বেশ কিছুদিনের মধ্যেই প্যারিসের তাপমাত্রা বেড়ে 50 ডিগ্রি সেলসিয়াস হবে এবং আবহাওয়াবিদরা বলছেন গরমের এই পরিস্থিতি প্যারিসে নতুন নয়, এর আগেও প্যারিসে এই রেকর্ড রয়েছে। দ্বিতীয় দফা তাপপ্রবাহে পড়ছে ইউরোপ। শেষ কবে এত গরমে কষ্ট পেয়েছে ইটালি, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলি তা মনে করতে পারছেন না অনেকেই। এবছর জুনের শেষ ভাগ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সময়ে পশ্চিম ইউরোপের বেশ কিছু অংশে তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তার সঙ্গে তাপপ্রবাহ এবং দাবানলের দাপট। একদিকে ফ্রান্স, স্পেন, ইটালির মতো দেশ যখন তাপপ্রবাহের সঙ্গে ঝুঁকছে, তখন গ্রিস আবার লড়াই চালিয়েছে দাবানলের সঙ্গে। ইউরোপে পরপর দুটি তাপপ্রবাহ হয়েছে 17 জুন থেকে 2রা জুলাইয়ের মধ্যে। প্রথম তাপপ্রবাহ চলে 17 থেকে 22 জুন পর্যন্ত, দ্বিতীয়টি চলে 30 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত। এই সময় ইউরোপের কোনো কোনো দেশে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায়, কোনো দেশে সেই তাপমাত্রা ছুঁয়েছে 46 ডিগ্রিও। গরমের মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার তাপপ্রবাহে পড়ছে ফ্রান্স। দেশের প্রায় 1/3 প্রচন্ড গরমের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর এই পরিস্থিতি দেখে প্যারিসের ডেপুটি মেয়র পেনিলপ কোমাইটস আশঙ্কা প্রকাশ করেছেন সেই দিন আর বেশি দূরে নেই যেদিন প্যারিসের তাপমাত্রা ছবে 50 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়াবিদরা বলছেন গরমের এই পরিস্থিতি প্যারিসে নতুন নয়। 1900 সাল থেকে 2015 সালের মধ্যে দেশের সবচেয়ে উষ্ণ 10টি দিনের মধ্যে 8টির রেকর্ড রয়েছে প্যারিসের। 2019 সালে প্যারিসের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। সেই সময় তাপমাত্রা ছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস। 2022 সালেও প্যারিস প্রশাসন আবহাওয়া বিজ্ঞানীদের কাছে জানতে চেয়েছিল আগামী দিনে কি 50 ডিগ্রিতে পৌঁছাবে শহরের তাপমাত্রা। সেই সময় বিজ্ঞানীদের উত্তর ছিল হ্যাঁ। একই সঙ্গে তারা জানিয়েছিলেন এই পরিস্থিতি দেখা দিতে পারে এই শতাব্দীর শেষে অথবা 2050-এর আশেপাশেই। তারা এই বিষয়ে সতর্ক করেছিলেন যে গ্রিনহাউস গ্যাসের নির্গম যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এই পরিস্থিতি দেখার জন্য খুব বেশি দিনও অপেক্ষা করতে হবে না। সেই সময় বিজ্ঞানীরা আরও সতর্কবার্তা দিয়েছিলেন, যেহেতু ইউরোপ জুড়ে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, পৃথিবীর গড় উষ্ণতার চেয়ে ইউরোপের উষ্ণতা দ্বিগুণ হবে, ফলে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিজ্ঞানীদের সেই সতর্কবার্তার প্রতিফলনই দেখা যাচ্ছে এই বছরে। তাপপ্রবাহে পড়ছে ইউরোপ। তার মধ্যে ফ্রান্সের দ্বিতীয়বার তাপপ্রবাহ শুরু হওয়ায় অশনি সংকেত দেখছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আর সেই কারণেই ওই পরিস্থিতির সঙ্গে যুঝতে কোমর পাচ্ছে ফ্রান্স। ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। ক্রোয়েশিয়াতে সম্প্রতি তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। শুধু গরমের দাপট নয়, দাবানলের সঙ্গেও যুঝতে হচ্ছে ক্রোটসদের। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টেও তাপমাত্রার আগের সব রেকর্ড ভেঙে গিয়েছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস ও বিশ্ব আবহাওয়া সংস্থার মুখপাত্র ক্লেয়ার নালিসের মতে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির গড়ে দ্বিগুণ গতিতে গরম বাড়ছে ইউরোপে। এইরকম ভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে মহাদেশটির লক্ষ লক্ষ মানুষ ঝুঁকির মুখে পড়ছেন। উত্তর গোলার্ধের দেশগুলিতে এই সময় তাপপ্রবাহের ঘটনা অস্বাভাবিক নয়, তবে তাপমাত্রার এই ঊর্ধ্বগতি আগেও দেখা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।